প্রথম কথা, এই ওয়াকফ বিলটা অত্যন্ত অগণতান্ত্রিক বিল। এই ওয়াকফ বিলের পেছনে আসল উদ্দেশ্য আর কিছু না। এর আগে যেভাবে আদানিদের দেশকে লুট করার লাইসেন্স দেওয়া হয়েছিল, এর আগে যেভাবে দেশের সম্পদ কখনো নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্য, ললিত মোদীদের লুটে খাওয়ার লাইসেন্স দেওয়া হয়েছিল, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল করে আদতে এই কর্পোরেট পুঁজিপতিগুলোকে আরো বেশি করে তেলা মাথায় তেল দেওয়ার লাইসেন্স দেওয়া হচ্ছে। ওয়াকফ প্রপার্টি বিল কি? ওয়াকফ বিল অধিকাংশ আপনারা জানেন, ওয়াকফ প্রপার্টি কিন্তু অধিকাংশ আনঅ্যাসেসড, মানে কয়েকশো বছর ধরে সেগুলো পরিচিত ওয়াকফ প্রপার্টি হিসেবে। আপনি বলুন আজকে ফারদিন, আপনার পরিবারের লোকজন, আপনার হয়তো বার্থ সার্টিফিকেট আছে, আপনার বাবার বার্থ সার্টিফিকেট সম্ভবত নেই, বা বাবার থাকলে দাদুর তো নেই, কারণ তখনকার দিনে অধিকাংশ মানুষের বাড়িতে জন্ম হতো। বহু প্রপার্টি, ধরুন এখানে টিপু সুলতানের উত্তরাধিকারীদের প্রপার্টি, বা বাহাদুর শাহদের প্রপার্টি, বা ধরুন মোগলদের আমলের যে পরবর্তীকালে উত্তরসূরিদের প্রপার্টি, সেই প্রপার্টির দলিল দস্তাবেজ কাগজ সব রয়েছে। অথচ আমরা জানি খিদিরপুর, মেটিয়াবুরুজ, ওয়াটগঞ্জ, হেস্টিংস, আমাদের রাজ্যের রাজধানী কলকাতা রাজভবন, সবই তো ওয়াকফ প্রপার্টি। এইবার খুব স্বাভাবিকভাবেই সারা দেশে প্রায় 4,94,000 এরকম ওয়াকফ প্রপার্টি রয়েছে, এবং এই ওয়াকফ প্রপার্টিগুলো কিন্তু মূলত রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, সাবেক অন্ধ্র মানে বর্তমানে অন্ধ্র, তেলেঙ্গানা, মুম্বাইয়ে কিছুটা রয়েছে, কেরালায় কিছুটা রয়েছে, এই রকম বেশ কিছু স্টেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার মোট ওয়ার্থ প্রায় 6,000 কোটি টাকারও বেশি। বেঙ্গালুরুর যে আইটিসি উইন্ডসর হোটেল, প্রতি মাসে টার্ন আউট কয়েকশো কোটি টাকা, সেই 5 স্টার হোটেল ওয়াকফ প্রপার্টির উপরে। অথচ ওয়াকফ বোর্ড, তার মধ্যে আয় হয় মাত্র, যা আয় হওয়ার কথা তার 2.7% আয় হয়। মানে যদি আপনার 100 টাকা আয় হওয়ার কথা, তার 2.7%, 1,000 টাকা আয় হওয়ার কথা থাকলে সেখান থেকে রেভিনিউ হিসেবে আজকের মার্কেট ভ্যালুয়েশনে আপনি 27 টাকা পান। 1,000 টাকা পাওয়ার কথা আপনি 27 টাকা পান। অর্থাৎ মুসলমানরা কিন্তু এমনিতেই বঞ্চিত। আমাদের এখানে কলকাতার বুকে ধরুন রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব, যার দীর্ঘদিন নির্বাচন হয় না, তার মালিকানা নিয়ে মাথার উপর বসে রয়েছেন, মানে যার চেয়ারম্যান ইলেকশন হয় না, সিলেকশন হয়ে বসে রয়েছেন বছরের পর বছর আমাদের রাজ্যের সর্ববৃহৎ একটা মিডিয়া মালিক, তিনি বসে রয়েছেন। কেন সেখানে প্রপার ইলেকশন হয় না? কেন ওয়াকফ প্রপার্টির উপর? আসলে এই ওয়াকফ প্রপার্টির উপর কনস্ট্রাকশন হলে, আমাদের এখানে টলি ক্লাব বলুন, গলফ ক্লাব বলুন, রাজভবন বলুন, সবই তো ওয়াকফ প্রপার্টির উপর অবস্থিত। কত টাকা তার বিনিময়ে তারা ট্যাক্স দেন, কত টাকা ওয়াকফ বোর্ডকে তারা দেন। এখানেই তো আসল গল্পটা। বিজেপি যেটা করছে, যে ওয়াকফ প্রপার্টিগুলো অ্যাসেসমেন্টের নাম করে ওরা মুসলমানদের মসিহা সাজার চেষ্টা করছে, যে সত্যি সত্যি ওয়াকফের সম্পত্তি অ্যাসেস করো। আসল উদ্দেশ্যটা তা না। অ্যাসেস করতে গেলে আপনি ধরুন হেস্টিংসের যে প্রপার্টি রয়েছে ওয়াকফ বোর্ডের আন্ডারে, আপনি চাইলেও আজ থেকে 400 বছর আগের কাগজ খুঁজে পাবেন না। বন্যায়, খরায়, আগুনে কোনো না কোনোভাবে সেই কাগজ, অধিকাংশ কাগজ নষ্ট হয়ে গিয়েছে। যেরকমভাবে আপনি আপনার দাদুর বার্থ সার্টিফিকেট খুঁজে পাবেন না, সেরকমভাবে সব প্রপার্টির কাগজ খুঁজে পাবেন না। কিন্তু ট্রেডিশনালি আপনি আমি সকলেই জানি এগুলো ওয়াকফ সম্পত্তি। তাহলে যেই মুহূর্তে আপনি কাগজ এস্টাবলিশ করতে পারবেন না, তাহলে সেগুলো ওয়াকফ লিস্ট থেকে বাদ যাবে। তাহলে সেগুলো যাবে কোথায়? সরকারি কোষাগারে যাওয়া মানে কি? এখন রেলের যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো কারা পাচ্ছে? আদানি। রেলের সম্পত্তিগুলো কারা পাচ্ছে? কর্পোরেট পুঁজিপতিরা। তার মানে, এবং এই ওয়াকফ প্রপার্টিগুলো ছড়িয়ে রয়েছে দেশের প্রাইম লোকেশনে। কলকাতা, মুম্বাই, তেলেঙ্গানা, মানে সেকেন্দ্রাবাদের মতো শহর, সাইবারাবাদ, চন্দ্রবাবু নাইডু স্বপ্নের বানিয়েছিলেন। আবার তামিলনাড়ু, কেরালা, কোচির মতো শহর, যেখানে এক কাঠা জমির দাম কয়েক কোটি টাকার কাছাকাছি, মুম্বাইয়ের মতো জায়গায়, সেইখানে প্রাইম লোকেশনে একরের পর একর জমি। কারা তেলা মাথায় তেল দিচ্ছে? আসলে এগুলো সবই আদানিদের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা। যেহেতু আপনি লিঙ্কিং এস্টাবলিশ করতে পারবেন না সব ক্ষেত্রে, অথচ এগুলো ট্র্যাডিশনালি ওয়াকফ হিসেবে স্বীকৃত, সেখান থেকে ওয়াকফ বোর্ডের যে ভাতা পাওয়ার কথা ছিল, সেই ভাতা তো তারা পাচ্ছে রাজভবনে 1 টাকার বিনিময়ে। রাজ্যপাল বাংলার লাট সেখানে থাকেন, সারা ভারতবর্ষেই তাই। সেই প্রপার্টিগুলো অ্যাসেসমেন্ট করার নাম করে আসলে সেগুলো ওয়াকফ বোর্ডের আওতার বাইরে তুলে আনো, এবং সেখান থেকে এই আইটিসি উইন্ডসর ব্যাঙ্গালোরে যেরকম রয়েছে, এরকম বিলাসবহুল লাক্সারি রিসোর্ট তৈরি করো, পরবর্তীকালে মাল্টি স্টোরিড হাউজিং তৈরি করো, বড় বড় রিয়েল এস্টেট হাঙরদের ব্যবসা বৃদ্ধিতে সুবিধা করো, এবং তার বিনিময়ে নিজের পার্টি ফান্ড স্ফীত করো। কিন্তু মুসলিম সমাজের একটা বড় অংশ আতঙ্কের মধ্যে রয়েছে যে যদি ওয়াকফ এই যে যে বিল এনেছে তারা সেটা যদি কার্যকারী হয়ে যায়, সেক্ষেত্রে ভারতবর্ষের হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, দরগা, কবরস্থান এগুলো বেহাত হয়ে যাবে, বেদখল হয়ে যাবে। এই আতঙ্ক তাদের মধ্যে কাজ না, করছে। খুব স্বাভাবিক। এই আতঙ্কটা কাজ করা খুব স্বাভাবিক, কারণ
এই বিজেপি সরকারের আমলে অভিজ্ঞতা তো খুব ভালো নয়। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এর আগে যখন দেখেছি ভারতবর্ষের বুকে, কদিন আগেই, মাত্র ২ সপ্তাহ আগের ঘটনা, সকালবেলা কোর্টে গেল, উত্তরপ্রদেশের কোর্ট নির্দেশ দিল যে সেখানে সার্ভে করা, মসজিদের তলায় মন্দির আছে। বিকেলবেলার মধ্যে সার্ভে টিম রেডি হলো, রাত্রিবেলায় বিজেপির নেতারা সার্ভেয়ার নিয়ে চলে গেল মসজিদে। দুজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা মসজিদে নিরাপত্তারক্ষীর কাজ করেন, রাত্রিবেলা ঘুমোচ্ছিলেন, গুলি করে খুন করা হলো যে মসজিদের তলায় মন্দির আছে। তো এই ভারতবর্ষে যেখানে মোহাম্মদ আকলাককে বাড়ি থেকে বের করে পিটিয়ে খুন করা হয়, তার ফ্রিজে গোমাংস রাখা আছে এই অপবাদ দিয়ে, পরে জানা যায় সেটা গোমাংস ছিল না। প্রশ্নটা সেটা নয়, যদি গোমাংস থেকেও থাকে, ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে নিজের ধর্মাচরণে, নিজের খাদ্যাভ্যাসে, নিজের বস্ত্র পরিধান পরিচ্ছদ করার। যে দেশে প্রধানমন্ত্রী বলে আমি পোশাকের রং দেখে সন্ত্রাসবাদী চিনতে পারি, মানে পরিষ্কার করে একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন যে তারা সন্ত্রাসবাদী, সেই দেশে আপনি কি আশা করেন? এবং এটা তো খুব স্বাভাবিক, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটার আড়ালে আসলে সংখ্যালঘুদের ওয়াকফ বোর্ডের যে সম্পত্তিগুলো, যে জমিগুলো রয়েছে, আগামীকাল দেখবেন হয়তো টিপু সুলতান মসজিদ দাবি করবে যে এটা আদানি গ্রুপের সম্পত্তি। আগামী দিনে হয়তো আপনি গিয়ে ওই হেস্টিংসের বুকে যে বিরাট একরের পর একর জায়গা রয়েছে আর্মি ক্যাম্পাসের পাশে, সেটা হয়তো যেখানে দেখবেন প্রাইম লাক্সারি রিসর্ট আবাসন তৈরি হচ্ছে, কারা পাবে এই দাদা, টাকা? দিল্লির জামা মসজিদ এত জামা বড় এবং আজমির শরীফ, সেগুলো তো বলছে এবার নিচে মন্দির আছে, মূর্তি আছে, দাবি করা হচ্ছে। একদমই তাই। এই রাজনীতিটাই আসলে বিজেপির সামনে, যদি রাজনৈতিক এজেন্ডা সামনে আসে, অন্ন বস্ত্র বাসস্থানের এজেন্ডা সামনে আসে, তাহলে বিজেপির খুব বিপদ। ৪৫ বছরের মধ্যে দেশে সবচেয়ে বেশি বেকারত্ব, ৭০ বছরের মধ্যে দেশের অর্থনীতির হাল সবচেয়ে খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষ যখন রুটি কাপড়া মকান, অন্ন বস্ত্র বাসস্থান কর্মসংস্থানের প্রশ্নে ভোট চাইবে, তখন আজকে বিজেপি আপকি বার ৪০০ পার হবে না, ২৪০ এসে দাঁড়িয়ে যাবে। আর বিজেপি এটা বুঝতে পেরেছে বলেই ওদেরকে ভোটটা, ন্যারেটিভটা তৈরি করতে হবে হিন্দু মুসলমানে। যত হিন্দু মুসলমান, যেই কারণে বাংলাদেশ নিয়ে বিজেপি লাফাচ্ছে, কারণ বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত, এটা দেখাতে পারলে বিজেপির এপারের হিন্দু ভোট ব্যাংকের বেনিফিট হবে। ওরা কিন্তু বাংলাদেশের হিন্দুর স্বার্থে লাফাচ্ছে না, ওরা এপার ভারতবর্ষের হিন্দু ভোট ব্যাংকের স্বার্থে এই কাজটা করছে। কারণ বিজেপি কখনো বলবে না সংখ্যালঘু অত্যাচারিত, বাংলাদেশে তো হিন্দুরা সংখ্যালঘু। আজকে যদি বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় সংখ্যালঘু অত্যাচারিত, তাহলে শুভেন্দু অধিকারীদের বিপদ, তাহলে দিলীপ ঘোষদের বিপদ, তাহলে অমিত শাহদের বিপদ, জেপি নাড্ডাদের বিপদ। কারণ যেই মুহূর্তে বলবে সংখ্যালঘু অত্যাচারিত, সেই মুহূর্তে তো সাবির মল্লিকের মুখটা মাথায় ভাসবে। বাংলার থেকে একটা যুবক কাজ করতে গিয়েছিল, তাকে পিটিয়ে খুন করা হয়, সেই মুহূর্তে ভাববে মোহাম্মদ আকলাকের মুখ। সেই মুহূর্তে যখনই বলবে সংখ্যালঘু ধর্ষিত, সেই মুহূর্তে বিলকিস বানুর মুখটা সামনে ভাববে, যাকে জেল থেকে বের করে ধর্ষকদের মালা বরণ করায় বিজেপি, আরএসএস, বজরং দল। হ্যাঁ, সংখ্যালঘু অত্যাচারিত, বাংলাদেশে হিন্দুরা তো সংখ্যালঘুই, তাই বলতে পারবে না যে সংখ্যালঘু অত্যাচারিত। এটাই বিজেপির রাজনীতি। তাই জন্য এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা করে আসলে মুসলমানদের প্রপার্টিটাকে নতুন করে গ্র্যাব করো। এবং যারা আপনি দেখেছেন তো, করোনার সময় কোভিড ভ্যাকসিন যারা তৈরি করেছিল সিরাম বায়োটেক, তাদের থেকে যারা তোলে ইলেকটোরাল বন্ডে, তারা কি ভাবছেন আদানি আম্বানিকে এমনি এমনি এই প্রপার্টিগুলো দেবে? কত হাজার কোটি টাকা পার্টি ফান্ডে ঢুকবে। আসলে এতদিন দেশকে বেঁচেছে, এখন দেশের বাকি যে রাষ্ট্রায়ত্ত সংস্থা বেঁচেছে, বেচার আর কিছু বাকি নেই। শেষ জায়গায় পড়ে রয়েছে ওয়াকফ সম্পত্তিগুলো, সেগুলোকে বেচে নিজেদের ভাড়ার পরিপূর্ণ করার রাজনীতি করছে বিজেপি। সারা ভারতবর্ষের সমস্ত গণতন্ত্রপ্রিয় সুস্থ মানুষ, তারা প্রত্যেকের উচিত এই ওয়াকফ নতুন অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদ করা। নওশাদ সিদ্দিকী বলছে যে রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে এবং তৃণমূল নেতাদের দখলে, তারা প্রতিবাদ করলে সেটা হাস্যকর নয়? নওশাদ সিদ্দিকী, আসলে ওর কথা গুরুত্ব আমরা তখনই দিতাম, নৌশাদ এর আগে বলেছিল ও নাকি ডায়মন্ড হারবারে দাঁড়াবে এবং যুবরাজকে জামানত বাজেয়াপ্ত করাবে, অভিষেক ব্যানার্জির জামানত বাজেয়াপ্ত করাবে। বেশি কিছু বলতে হয়নি। অভিষেক ব্যানার্জি প্রায় ৭ লাখের কাছাকাছি, ভারতবর্ষের মধ্যে বোধহয় থার্ড হাইয়েস্ট মার্জিনে জিতেছে। আর নওশাদ সিদ্দিকীর মুরদ হয়নি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে নিজের মুখ রক্ষা করবার, জামানতটুকু বাঁচাতে পারতো না, সেটা বুঝতে পেরেছে বলে ওকে আসলে এখন বিজেপির পেরোলে থাকলে হাওয়া গরম করার জন্য অনেক বড় বড় ডায়লগ দিতে হবে। ও ডায়লগ দিচ্ছে, ডায়লগ দিক। বাংলার মানুষ নওশাদকেও চেনে, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকেও চেনে, মমতাদিকেও জানে, অভিষেক ব্যানার্জিকেও জানে। আমাদেরকে ওই বাংলায় একটা প্রবাদ আছে না, চেনা বামুনের পৈতে লাগে না, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বাংলার মানুষকে নতুন করে পরিচয় করাতে হবে না। নৌশাদ সিদ্দিকীর রাজনীতি বাংলার মানুষ জানেন, সংখ্যালঘুদের খেপিয়ে একবারের জন্য ভাঙড় জেতা যায়, পরের বার ভাঙড়েই ওর জামানত বাজে।